সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের পাবলিক টক দেখার জন্য। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মুশতাক আহমেদ, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাসদ। সম্মানিত অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের সাথে আজকে পাবলিক টকে কথা বলার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে জেনেছি যে নির্বাচন সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে এখন আলোচনা হচ্ছে, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব রয়েছেন জনাব শফিকুল আলম, তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন সম্প্রতি, যেটি নির্বাচন নিয়ে কথা বলেছেন, যে নির্বাচনকে ঘিরে আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে, এবং এমনও হতে পারে যে আগামী রমজানের আগেও নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমন কিছু বিষয় এসেছে। একই সাথে দিয়ে কিছু বিষয় এসেছে, যেমন জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল, আমরা জানি যে কোনোভাবেই নির্বাচন হওয়ার মতো পরিবেশ এই মুহূর্তে বিরাজমান নয় বাংলাদেশে। তো সবকিছু মিলিয়ে আমরা যদি আসি, তাহলে আসলে নির্বাচনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, এবং সেটির সাথে জামাত ইসলামী, এনসিপি এবং অন্যান্য বেশ কিছু সমমনা দলের পক্ষ থেকে বলা হয়েছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত, সেটি নিয়েও কথা আছে, সেটি নিয়ে আমাদের জানবার রয়েছে। তো এমন নানা বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো ডক্টর মুশতাক আহমেদ আপনার সাথে। আমি জনাব মুশতাক হোসেন, আমি প্রথমেই যে বিষয়টা জানতে চাই সেটি হচ্ছে যে এই যে মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রেস সেক্রেটারি উনি কিছু কথা বলেছেন নির্বাচনকে কেন্দ্র করে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, যে এটি কতটুকু আশার আলো যে সামনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে? হ্যাঁ, আমরা তো আশা করতেই পারি, কারণ নির্বাচন ছাড়া তো সামনে আর কোনো বিকল্প নেই। নির্বাচন করতে হবে। নানা রকম কথাবার্তার কারণে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, সেই ধোঁয়াশা পরিষ্কার হবে বলে আশা করি, যে প্রেস সেক্রেটারি যেটা বলেছেন। তবে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের যে বিভিন্ন কর্মসূচি সেগুলো ঘোষণা করার আগ পর্যন্ত একটা সংশয় থেকেই যাবে। কিন্তু নির্বাচন ছাড়া তো কোনো রকম আমরা এই পর্যায়ে উত্তরণের কোনো পন্থা নেই। বিভিন্ন কারণেই একটা রাজনৈতিক সরকারের অনুপস্থিতিতে সেগুলো করা যাচ্ছে না। কাজেই আমার মনে হয় যে জনাব শফিকুল ইসলাম যেটা বলেছেন সেটা সফল হবে, এবং মাননীয় প্রধান উপদেষ্টা যথাসময়ে প্রধান নির্বাচন কমিশনারকে এ বিষয়ে নির্দেশনা দেবেন। নির্দেশনা দেওয়ার আগে কতগুলো কাজ আছে। ভোটার তালিকা চূড়ান্ত করা, যে রাজনৈতিক দলগুলো নতুন আবেদন করেছে তাদের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া, এগুলো বেশ কিছু কাজ রয়েছে। এবং রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক, অন্তত 2 দফা বৈঠক হওয়ার বিষয় আছে। যে নির্বাচনের যে নতুন আচরণ বিধি তারা প্রকাশ করেছেন সে বিষয়ে মতামত দেওয়ার সময় অবশ্য 10 জুলাই পার হয়ে গেছে। তারপরেও কোনো দল, আমাদের দল সহ আমরা আবেদন জানিয়েছি যে আরো কিছুদিন সময় দেওয়া হোক। নির্বাচনী আচরণ বিধি যেটা তারা দিয়েছেন সেটা কতটুকু সমর্থন করছি, নতুন কোনো আচরণ বিধি আমরা চাই কিনা সেগুলো, এই কাজগুলো শুরু হলে আমরা আশা করি যে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয়, এটির সাথে সম্পর্ক একটি প্রশ্ন জনাব মুশতাক হোসেন, সেটি হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় প্রেস সেক্রেটারি আরেকটি কথা বলেছেন যে 18 থেকে 32 বছর বয়সী নাগরিকদের ব্যাপারে একটি বিশেষ ব্যবস্থা করা হচ্ছে, কেননা তারা বঞ্চিত হয়েছিল গত যে নির্বাচনগুলো হয়েছে আওয়ামী সরকারের আমলে, এবং সেই জন্য তাদের জন্য বিশেষ ব্যবস্থা এবং বিশেষ বুথের হয়তো ব্যবস্থা থাকবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এতে করে আমি যদি একটু প্রশ্ন করি, আমি যদি একটু প্রশ্নটা করি যে এতে করে কি এমন হতে পারে এই যে তরুণ প্রজন্মে যে ভোটাররা এখন সংযুক্ত হবেন আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, তাতে করে কোনো ধরনের বিশেষ কোনো মাত্রা যোগ হতে পারে কি? কেননা তরুণ প্রজন্ম তো অনেক সচেতন, তাদের রাজনৈতিক যে সচেতনতা, তাদের ব্যক্তি পর্যায়ে তারা খুবই সচেতন ভাবেই তাদের সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। সেই বিষয়টি কি কোনো ধরনের বড় কোনো দলকে প্রভাবিত করতে পারে ভোটিং এর সময়? কোনো উলটপালট কি মনে করেন হয়ে যেতে পারে? নতুন ভোটার যুক্ত হয়ে থাকে, এটা কোনো বিষয় না। আর ভোট দেওয়া, আমি নিজে তো ভোট দিইনি গত আপনার 14, 18 এবং 24 নির্বাচনে। কাজেই ভোট তো তরুণ কেন, যারা ভোটার ছিল আমাদের মতো বৃদ্ধরা ভোট দিতে পারেনি। এটা একটা উদ্ভট বিষয়। হ্যাঁ, তারা যেন ভোটার হয়, তাদেরকে
ভোট দিতে উদ্বুদ্ধ করা, ভোট দেওয়ার নিয়মগুলো তাদেরকে বলা, সেটা তো প্রতি বছরই হয়। এবং এটা আবার নতুন করে আমার জন্য তো এক বিষয় যে আমি তো ভোট দিতে যাইনি, কাজেই মাঝখানে ইভিএম ভোট হওয়ার কথা ছিল, সেখানে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়েছে, ইভিএম ভোট তো হয়নি, এবার হবে না। কিন্তু তাদের জন্য আলাদা বুথ করা, এইসব বুদ্ধি যে কে যোগায়, এসব উদ্ভট কথাবার্তা, এগুলো তো খামাখাই একটা বিতর্ক টেনে আনে। বরঞ্চ যারা নারী ভোটারদের জন্য আলাদা বুথ আছে, যারা প্রবীণ বা প্রবীণ হলে অসুস্থ আছেন, যারা প্রবীণ নবীন যাই হোক, যারা অসুস্থ আছেন, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে, তাদের জন্য সবসময় একটা আলাদা ব্যবস্থা থাকে। বা যাদেরকে শারীরিকভাবে সীমাবদ্ধতা আছে, তাদের জন্য দোতলায় ওঠা নিষেধ, নিচে বুথ করা, এগুলো সবসময় থাকে, সেগুলো করা উচিত। কিন্তু বয়স ভেদে কি কারণে তরুণ ভোটারদের আলাদা ব্যবস্থা করা হবে, এগুলো করে খামাখাই এই সরকারের কিছু কিছু ব্যক্তি, যেমন শেখ হাসিনার সময় কিছু অতি গঠনওয়ালা মন্ত্রী ছিলেন, তারা এগুলা হয়তো শেখ হাসিনার নির্দেশ মতো অথবা বলে পারিষদ দলে বলে তার সাথে তারা প্রবলেম ক্রিয়েট করেছেন। এর আগে বিএনপি আমলেও বিশেষ করে যারা তথ্যমন্ত্রী থাকেন তারা বাড়তি কথা বলেন। এখন দেখা যাচ্ছে তথ্য সেক্রেটারি এসব বাড়তি কথাবার্তা বলছে, জানি না তিনি আদিষ্ট হয়ে বলেছেন কিনা, আদিষ্ট হয়ে বললে তো আরো খারাপ কথা। এই সমস্ত উদ্ভট কথাবার্তা বাদ দিয়ে তাদের এগুলো উচিত। আর কোন দলকে পক্ষপাত, এই কথা দিয়ে পক্ষপাত করা যাবে না, বলে উল্টো হবে। সব কথাবার্তা বললে জনগণের সেন্টিমেন্ট উল্টো হবে। বরঞ্চ তারা যারা নতুন দল করছেন তাদের প্রতি অবশ্যই শুভেচ্ছা আছে, তারা নিশ্চয়ই এই সমস্ত কথাবার্তার প্রতিবাদ করবে বলে আমরা আশা করি। ইতিমধ্যে যে 8ই আগস্ট উচ্ছ্বাসী আদেশ হচ্ছে, 8ই আগস্টকে একটা নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করার কথা বলা হয়েছে। দেখুন কিরকম তকতকি বিষয়। এবং যে কি বলে বাবু যত বলে পারিষদ দলে বলে তার সাথে নতুন তরুণদের তীব্র প্রতিবাদ করেছে। একটা সরকারের শপথ গ্রহণের দিন, এটা মুজিবনগরের সরকারের শপথ গ্রহণ দিন না, 17 যে এপ্রিল মুজিবনগর দিবস। এগুলো বাড়াবাড়ি করা ভালো না। নির্বাচনের জন্য যেগুলো, আর তরুণ ভোটারদের আকৃষ্ট করার জন্য সব দলই চেষ্টা করবে। সমস্ত দলেরই তরুণ কর্মী আছে, যত দলগুলো আছে, নতুন যেগুলো দল হবে। কাজে তরুণরা তো কোনো একচেটিয়া সম্পত্তি না। এবং আমি যেটা বলেছি, তরুণ কেন, যারা প্রবীণ তারাও তো একটা বিরাট অংশ ভোট দিতে যায়নি। আওয়ামী লীগেরও সমস্ত কর্মী কিন্তু যে সমস্ত নির্বাচন একতরফা পাতানো রাতের ভোট, সেগুলো তারা ভোট দিতে যায়নি। তারা জানে ফলাফল কি হবে। আমি গিয়ে খামাখা মারপিট, বোমা হামলা, দাঙ্গা হাঙ্গামার মধ্যে কেন যাবো, আর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকবো কেন? কাজে ভোট তো যারা জিতার তারা জিতে যাবে, ভোটটা কাউন্ট হবে না, ভোটের রেজাল্ট তো তৈরি করা আছে। বরঞ্চ এই নির্বাচন যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এবং নির্বাচনের আগে কে হারে কে যেতে, এরকম যদি একটা পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে মানুষ ভোট দিতে যাবে। এবারে নির্বাচনের আগেও যদি মনে করা হয় একতরফা যে অমুক দল জিতেই যাবে, তাহলে তো ভোট দিতে যাবে না, খামাখা কে যাবে। কারণ ভোট কেন্দ্রে সবসময় লম্বা লাইন দাঁড়িয়ে থাকতে হয়, হাঙ্গামা হতে পারে। কাজেই সরকারের উচিত, এবং রাজনৈতিক দল অবশ্যই, সরকার একা নির্বাচনকে সুষ্ঠু করতে পারে না বা পরিবেশ করতে পারে না। প্রধান অংশীদার হচ্ছে রাজনৈতিক দল। তারা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ, পরস্পরকে আক্রমণ, ফিজিক্যাল আক্রমণ না করা, কথার আক্রমণ তো চলবেই, নাহলে ইলেকশনটা জমবে কেমনে। সেগুলো করে তরুণ ভোটারদেরকে আকৃষ্ট করা, তরুণ ভোটারদেরকে যাদের দলীয় ম্যানিফেস্টো সম্পর্কে জানানো, নতুন যে ডিজিটাল প্রযুক্তি সেটা ব্যবহার করা, এগুলো করা উচিত। এই যে আলাদা প্রস্তুত করে আমার মনে হয় যে নতুন যে দল করছে তরুণরা, ওদেরকে ডোবানোর জন্য, ওদেরকে একটা একঘরে করার জন্য, বিচ্ছিন্ন করার জন্য সমস্ত একটা মানে স্যাবোটেজের কাজ চলতেছে। এগুলোর থেকে বিরত থাকবার জন্য আমরা আহ্বান জানাই। আমি আরেকটি বিষয় আসতে যাচ্ছি, সেটি হচ্ছে যে জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে। জুলাই সনদ ঘোষণা, একই সাথে বিচার কার্যক্রম চলা, আওয়ামী আমলে যারা দোষী ছিলেন সরকারের সাথে সংযুক্ত যারা অভিযুক্ত আছেন, এবং নির্বাচনকে সামনে রেখে সংস্কার, এই সবগুলোকে একটি প্যাকেজের আওতায় আনার কথা বলেছে এনসিপির পক্ষ থেকে। এবং এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, যে একই সাথে নির্বাচনকে ঘিরে সংস্কার কার্যক্রম, বিচার ব্যবস্থা এবং জুলাই সনদ, এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে বারবারই কথা বলা হচ্ছে। তো এটি কোন ধরনের সিদ্ধান্তের দিকে উপনীত হতে পারে বলে জনাব মুশতাক হোসেন আপনি মনে করছেন, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে? হয় উচিত, শর্ত টর্ত না, প্যাকেজ বললে অনেক সময় শর্ত বোঝা যায়। অবশ্যই জুলাই গণ অভ্যুত্থানের জন্য যারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, অকাতরে জীবন দিয়েছেন,
আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, একটা ঘোষণা তো আসাই উচিত, অঙ্গীকার, যে আমরা আগামীতে সবাই মিলে অঙ্গীকার করা দরকার যে আমরা বাংলাদেশকে যেন ফ্যাসিবাদ ফেরত না আসে সেই ব্যবস্থা করতে চাই। বৈষম্য দূর করবার জন্য আমরা কি পথে এগোবো সেটা করতে চাই। কিন্তু এবার এটা তো আপনার সংবিধানের যুক্ত করার দরকার নেই। বিএনপির একজন নেতা বলেছেন যে একটা তফসিলে থাকতে পারে, হতে পারে জুলাই সনদ যদি আমরা একটা খুব ভালো সনদ লিখতে পারি। আমাদের দল কিন্তু এই সনদ কিন্তু এখনো পায়নি। শুনলাম যে বিএনপিকে সনদের খসড়া দেওয়া হয়েছে। আমাদের দল বাদে এই সনদ যদি হয়, আমরা তো সেই সনদে স্বাক্ষর করার সুযোগ থেকে বঞ্চিত হব। যাই হোক, 3 জোটের রূপরেখাও হয়েছিল, তার চেয়ে এটা ভালো হবে আমরা আশা করি। এবং সকল দল মিলে এখন ঐক্যমত কমিশনে আমরা আলাপ করছি। সংবিধানের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে ঐক্যমত হওয়া, নির্বাচন নিয়ে, বিচার বিভাগ নিয়ে, সেগুলো এখানে অন্তর্ভুক্ত হতে পারে। সেটা একটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার এবং নৈতিকভাবে এটা একটা আমাদের মানে অঙ্গীকারনামা হবে, যেটা আগামী নির্বাচনে যারাই জয়লাভ করুক না কেন তারা এই বিষয়ে আগামী সংসদে এটা আইনবদ্ধ করবে। আর অনেকগুলো হয়তো আইনের প্রয়োজন হবে না, অন্যান্য সংস্কার, সেগুলো হয়তো ছোটখাটো বিষয়। সংবিধানের বাইরে যেগুলো, সেগুলো তো সরকার 11টি সংস্কার কমিশন করেছেন নির্বাচন এবং সংবিধান এর বাইরেও, সেগুলো তারা ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন এখনই শুরু করতে পারেন, সেগুলো কোনো অসুবিধা নেই। আর সংস্কারও তাই, যে সংস্কার যেগুলো বিশেষ করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড করবার জন্যে সম পর্যায়ে সমস্ত রাজনৈতিক দল থাকবে, প্রতিযোগিতার সমান সুযোগ, এখানে টাকার জোরে বা ভুয়া, আগে তো ছিল ধর্মের ভিত্তিতে, আঞ্চলিকতার ভিত্তিতে ভুয়া স্লোগান তুলে নির্বাচন বৈতরণী পার হওয়ার চেষ্টা, মিথ্যা কথা বলা, প্রার্থীর চরিত্র হরণ করা। এখন তো নতুন উপদ্রব, এআই দিয়ে আমার ছবি ব্যবহার করে, আমার কণ্ঠকে যান্ত্রিকভাবে ব্যবহার করে একটা এমন কথা বলা যেটা বললে আমার ভোটটা নষ্ট হয়ে যাবে। এটা একটা নতুন উপদ্রব, বর্তমান নির্বাচন কমিশনকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। কাজে এটাও ইয়ে করতে হবে যে আমি যা আমি যেটা বলিনি সেটাকে দিয়ে প্রচার করে ছেড়ে দেওয়া গণমাধ্যমে, এবং অধিকাংশ মানুষ যদি সচেতন না হয় এ দ্বারা বিভ্রান্ত হওয়ার অবকাশ থাকে। তবে মানুষ শেষ পর্যন্ত কিন্তু সবচেয়ে বড় বিচারক। আমি তো আমার জীবদ্দশায় 1965 সনের নির্বাচন দেখেছি, ফাতেমা জিন্নাহ এবং আইয়ুব খানের ভোটে। গণভোট ছিল না, জনগণের ভোট ছিল না, সেটা ছিল মৌলিক গণতন্ত্রীদের ভোট, তবুও মানুষের ক্যাম্পেইন ছিল। সেই মিথ্যা কথা বলা মানুষ কিন্তু বুঝে যায়। ফাতেমা জিন্নাহ একজন নারী প্রার্থী, তিনি কুমারী ছিলেন, বিবাহ করে, তার বিরুদ্ধে মুসলিম লীগেরা নানা জঘন্য জঘন্য কথাবার্তা প্রচার করেছে। এতে কিন্তু জনগণের সমর্থনের অভাব হয়নি, যদিও মৌলিক গণতন্ত্রীদেরকে আইয়ুব খানের সরকার কবজা করে তাদের পক্ষে ভোট দেওয়ার চেষ্টা করেছে। এবং তারপর 1970 নির্বাচন, তখন তো ডিজিটাল ব্যবস্থা ছিলই না। তখন আওয়ামী লীগের বিরুদ্ধে, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল বা 6 দফার বিরুদ্ধে, তারা অনেক ন্যাক্কারজনক পার্সোনাল ব্যক্তিগত চরিত্র হরণের কাজও করেছে। বঙ্গবন্ধুর পরিবার, তার পূর্বপুরুষ হিন্দু ছিল, যেগুলি এখনো মাঝে মাঝে শোনা যায়, এগুলো কিন্তু কোনো কাজে দেয়নি। এবং তারপরে ভোট তো দেখেছি, 73 সালের নির্বাচন, সেখানে তো তারপরে 79 সালের নির্বাচন, 90, 91। কাজে এআই দিয়ে যতই চেষ্টা করা হোক না কেন, এতে হবে কি যে রাখাল বালক বাঘ বাঘ বলিয়া চিৎকার করিল, একটা ক্ষতি হবে যে একজন প্রার্থী যদি ভালো একটা কথা বলে, সেটাও হয়তো মানুষ একটি, তবে খুব একটা ক্ষতি আলটিমেটলি হবে না। এখন যেই প্রার্থীর বিরুদ্ধে মানুষ আগে থেকেই বীতশ্রদ্ধ আছে, এআইটা তাকে উস্কে দিতে পারে আর কি, তবুও সেটা অন্যায়। আপনি মিথ্যা একটা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আপনি একটা করবেন, সেটা একজন প্রার্থীকে ক্ষতিগ্রস্ত করবে। এটার জন্য আমাদের মনে হয় একটা পরীক্ষা ইতিমধ্যে কোনো কোনো দেশে, উন্নত দেশে এই বিষয়ে প্রযুক্তি ব্যবহার করে সঙ্গে সঙ্গে এটা করা হচ্ছে, ডিবাঙ্কিং যাকে বলে, যে মিথ্যা কোনটা সেটা প্রচার করা। আমাদের দেশের নির্বাচন কমিশনকে এখন থেকে সেই প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং সহযোগিতা নিতে হবে। যারা ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন আছে আমাদের দেশে, অনেকগুলো আছে, তাদের সাহায্য নিতে হবে যেন এই ধরনের মিথ্যা প্রচারে না দেয়। এবং কেউ যদি কমপ্লেন করে, সেই কমপ্লেনটা সঙ্গে সঙ্গে রিজলভ করার জন্য যথেষ্ট সংখ্যক আপনার লাগবে, জনবল লাগবে। যদি এটা মানে ভলান্টিয়ার কেউ রিক্রুট করা যেতে পারে, ভলান্টিয়ার, তাদেরকে পয়সা দিতে হবে না, এরকম মানে বিনা বেতনে অবৈতনিক ভলান্টিয়ারও প্রচুর প্রয়োজন হবে। তবে এই বিষয়ে কিন্তু আমাদের নতুন একটা ব্যবস্থা করতে হবে। যাই হোক, বিচার কার্য, অবশ্যই বিচার কার্য দৃশ্যমান অগ্রগতি হতে হবে।
কিন্তু বিচার কার্য অগ্রগতি করতে গিয়ে বিচারের নামে প্রহসন যেন না হয়, বিচার যদি ঠিক মতো না হয়, গ্রহণযোগ্য না হয়, এবং বিচারের আগে এক নির্বাচনের মতোই বিচারের আগে যেন কেউ অনুমান করতে না পারে যে অমুকের ফাঁসি হবেই, অমুকের কারাগার হবেই, তিনি মুক্তিও পেতে পারেন। বিচার কার্য এমনভাবে হতে হবে জনগণ হয়তো বলবে না, উনি ছাড়াও পেতে পারেন। আগে থেকেই বায়াসড হয়ে যায় না বিচার তো অমুকের এটা হবেই, তার আর তাহলে কিন্তু বিচার কার্য গ্রহণযোগ্য হবে না। বিচার করে পার পেতে পারে, কিন্তু তারপরের পরবর্তী বিচার কিন্তু আপনাকে ফেস করতে হবে। কাজে বিচার এখন এই ক্যামেরা দিয়ে বা লাইভ সরাসরি সম্প্রচার করা হচ্ছে, খুব ভালো কথা। হয়তো বিচারকের চেহারা দেখানো হচ্ছে না, কে কি আর্গুমেন্ট করছেন, বিবাদী পক্ষের আইনজীবীরা কথা বলতে পারছেন কিনা, বিবাদী পক্ষের লোকেরা কোর্টে যেতে পারছেন কিনা, সমান সুযোগ সেটা থাকতে হবে নিশ্চয়ই। তবে অপরাধীদের শাস্তি অবশ্যই হতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে ভবিষ্যৎ স্বৈরাচারের জন্য এটা একটা শিক্ষণীয় হয়ে থাকবে যে পাখির মতো গুলি করে হত্যা করা, পদ্ধতিগতভাবে একটা মানে খুনি বাহিনী গড়ে তোলা, খুনের জন্য স্পেশাল করে ব্যবস্থা নেওয়া, এগুলো কিন্তু আমাদের অবশ্যই বিচার। আর বাকিটা হচ্ছে আমাদের নৈতিক এবং রাজনৈতিক, যে মানুষকে একটা ফ্যাসিবাদী আচরণে, ফ্যাসিবাদী পন্থায় মানুষকে দমন করা, বিরুদ্ধ মতকে দমন করা, এগুলো অবশ্যই নির্বাচন যখন অবাধ হবে, সুষ্ঠু হবে, তাহলে নিশ্চয়ই নির্বাচনের প্রার্থীদের মধ্যে আলাপ আলোচনা হবে, মানুষ কথা বলবে, সেগুলো অবশ্যই। নির্বাচনের আগেও এখন তো মিডিয়া আছে, টক শো আছে, আপনার সাথে কথা বলছি আমরা, কাজে এখানেও আলোচনা হবে, মানুষের দ্বারে দ্বারে গিয়েও কথা হবে। কাজে মনে হয় যে আগামী নির্বাচনের মাধ্যমে মানুষ একটা মানে তাদের সচেতনতার একটা নতুন মাত্রায় উন্নীত হবে। সেভাবেই নির্বাচনটা হওয়া উচিত, বিচারটাও সেভাবে হওয়া উচিত, যেন এটা একটা শিক্ষণীয় বিষয় হয়ে থাকে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি মুশতাক ভাই একটি বিষয়ে আসি, সেটি বিচার নিয়ে আপনি যেহেতু কথা বলছিলেন, তো অনেকেই বলছেন বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি অনেকেই স্বাধীনভাবে তাদের মতামত দিচ্ছে বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে, সেটি হচ্ছে যে এই যে বিচার প্রক্রিয়া যেটি সেটি এই সরকারের আমলেই শেষ হওয়া উচিত, কেননা এটি শেষ করে তারপরে নির্বাচনের দিকে যাওয়া উচিত এবং সংস্কার শেষ করেই তারপর সম্পূর্ণ একটি সংস্কার হয়ে তারপর নির্বাচনের দিকে যাওয়া উচিত, অনেকের এটি মন্তব্য। আপনি কি মনে করেন যে এই মন্তব্যের সাথে কি আপনি একমত কিনা? এক, এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে নির্বাচনের পরবর্তীতে মানে এই বিচার প্রক্রিয়া যদি চলতে থাকে, এর মাঝে নির্বাচন অনুষ্ঠিত হলো, কোন একটি দল ক্ষমতায় আসলো যারা বেশি ভোট পাবে স্বাভাবিকভাবেই, ওনারা সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে ওনারা কি বিচার প্রক্রিয়াটিকে এইভাবেই চালিয়ে নিয়ে যেতে পারবেন বলে আপনি মনে করেন এখন যে প্ল্যাটফর্মে বিচারটি চলছে? দেখুন, বিচার বিভাগ নিয়ে এতে কি কোনো ব্যত্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, ব্যাহত হতে পারে কিনা কোনোভাবে? এটা কেন হবে? সরকার বদল হলে যদি বিচারের রায় পরিবর্তন হয়, সেটা বিচার না। আমরা দেখছি আওয়ামী লীগ আমলে বেশ কিছু বিচার হয়েছে, এখানে এসে সম্পূর্ণ উল্টো। হ্যাঁ, যদি ন্যায় বিচারের পরিপন্থী হয় সেটা হতে পারে। যেমন গ্রেনেড হামলা, গ্রেনেড হামলা কি হয়নি? সবাই খালাস পেয়ে গেল, এটা কেমন কথা? বা ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার, একজন যুদ্ধাপরাধী পুরো খালাস পেয়ে গেলেন, তাহলে ওই হত্যাকাণ্ড এগুলো কি মিথ্যা? কাজেই বিচার বিভাগ অলরেডি প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। হ্যাঁ, যদি গত আমলে ন্যায্য বিচার না হয়ে থাকে, মিথ্যা মামলা দেওয়া হয়ে থাকে, মিথ্যা হয়ে থাকে, তার প্রতিবিধান করতে হবে। কিন্তু অপরাধ তো নিশ্চিন্ত হয়ে যায় না। যদি বলা হয়ে থাকে যুদ্ধাপরাধের দায়ে যাকে যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে প্রসিডিউর ঠিক হয়নি, তোকে প্রসিডিউর ঠিক করেন, অপরাধ তো নিশ্চিন্ন হয়ে যায়নি। বা গ্রেনেড হামলা যাদের আসামি করা হয়েছে, প্রসিডিউর ফলো করা হয়নি, প্রসিডিউর ঠিক করেন। কিন্তু প্রসিডিউর ঠিক হচ্ছে না তো, কিন্তু তারা খালাস পেয়ে গেছেন। আমি খালাসের বিরুদ্ধে বলছি না, আইনগতভাবে খালাস মানে বিচারটাই বন্ধ হয়ে গেছে বলে জনগণের ধারণা। যেটা গ্রেনেড হামলায় সরকার আপিল করেছে, এগুলো দরকার হলে পুনঃ তদন্ত করবে। গ্রেনেড হামলা তো হয়েছে, আইভি রহমান সহ অনেকটা মারা গেছে, শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এটা প্রমাণিত। এবং আওয়ামী লীগের প্রথম সারি নেতৃবৃন্দ যারা ট্রাকে ছিলেন সবাইকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এগুলো মিথ্যা না। কিন্তু হত্যা করার চেষ্টা করা হয়নি, তারা নিজেরাই গ্রেনেড নিয়ে গেছিলেন ভ্যানিটি ব্যাগে, সেটা ফুটে তারা আহত হয়েছে। এগুলো তো, এই সমস্ত কথাবার্তা আমরা সামনে শুনতে চাই না। কাজে আজকে যারা পাইকারি হারে হত্যাকাণ্ডের সিদ্ধান্ত নিয়ে হত্যাকাণ্ডের আসামি হয়ে
মানবতা বিরোধী ট্রাইব্যুনালে আসামি হচ্ছেন, সরকার বদল হলে তাদের যদি বিচার কার্য বন্ধ হয়ে যায় তাহলে তো বিচার বিভাগের স্বাধীনতা তো হচ্ছে না। তো সংস্কারটা ওখানে করতে হবে। আর সংস্কারের কথা আপনি বলেছেন, সংস্কার প্রক্রিয়া চলমান। এটা মানে হ্যাঁ, যে সমস্ত সংস্কার আপনার এই অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা, সেগুলো করে ফেলতে হবে। যে সমস্ত সংস্কার মানুষের মত প্রকাশের অধিকারকে নিশ্চিত করে না, তাকে সমাধান করতে হবে নির্বাচনের আগে। যে সমস্ত প্রশাসনিক পদক্ষেপ দিয়ে প্রশাসন যেন কারোর পক্ষে কাজ করতে না পারে, নিরপেক্ষ ভূমিকা পালন করতে হয়। নির্বাচন কমিশন যেন শক্তিশালী হয়। নির্বাচন কমিশন আইনগতভাবে স্বাধীন, কিন্তু তারা এক্সিকিউটিভ অর্গানের কাছে বাধা। সেটা যেন তারা স্বাধীনভাবে কাজ করতে পারে, তারা যেন বাজেটটা অটোমেটিক পায়। নির্বাহী বিভাগে পাশ করলে তারপর তিনি বাজেট পাবেন, প্রধানমন্ত্রী পাশ করলে বাজেট পাবেন, সেটা যেন না হয়। সেই বাজেটটা যেন অটোমেটিক পেয়ে যায় সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠানগুলো, সেগুলো সংস্কার অবশ্যই করা দরকার। এবং সেটা করা ছাড়া নির্বাচন করাটা ঝুঁকিপূর্ণ হবে। কিন্তু সংস্কার তো শেষ হবে না। স্বাস্থ্য বিষয়ক সংস্কার যে প্রস্তাব করেছেন, আমি তো খুবই আশাবাদী। অনেক নতুন বিষয় এবং সাহসী পদক্ষেপ দিয়েছেন, ত্রুটিও আছে, সীমাবদ্ধতা আছে। সেই কাজ তো শেষ হবে না, কিন্তু সেই কাজ শুরু করতে হবে। নতুন কর্তৃপক্ষ গঠন করতে হবে যারা এই সংস্কার কাজটা করবে। এবং সংস্কারের ডায়ালগ শেষ হবে না। 11টি বিষয়ে সংস্কারের ডায়ালগ চালিয়ে যাওয়া উচিত। পার্লামেন্ট হয়ে গেলে পার্লামেন্টের অধীনে এটা একটা সংলাপের একটা ফোরাম থাকতে হবে। যারা পার্লামেন্টে আছেন, যারা পার্লামেন্টে যেতে পারবেন না, তারা যেন আলোচনা করতে পারে। কাজেই সংস্কারও চলমান, বিচার অবশ্যই শুরু করে দিতে হবে। এবং সরকার বদল হলে যেন বিচারটা গতিটা উল্টো দিকে না যায়, এটা নিশ্চিত করতে হবে। নাহলে তো ভাই সেই যেই লাউ সেই কদু, এরকম তো প্রহসনের বিচার তো আমরা দেখতে চাই না। যে একই বিচারক, একই আদালত, আগের আমলে তিনি এক রায় দিলেন, এই আমলে আর এক রায় দিলেন। অবশ্য বিচারক নিজের থেকে রায় দেন না, সাক্ষ্য প্রমাণ, প্রসিকিউশন এগুলো সব মিলেই তিনি দেন। তারপরে তো দেখতে তো খুবই দৃষ্টিকটু লাগে যে কি ব্যাপার। শেখ হাসিনার সময় যিনি তার খেয়াল খুশি মতো বিচারক নিয়োগ করেছেন, এই আমলে কি তা হয়নি? সবাই কি যোগ্য? কিভাবে এগুলো হলো? কাজে আগের আমলের চাইতে কোনো কোনো ক্ষেত্রে ছাড়িয়ে গেছে এইসব বিচারক নিয়োগ এবং আপিল বিভাগে নিয়োগ বা এগুলো কিন্তু আমরা দেখতে চাই না। যখন মনোমত হচ্ছে না কারো, মানে মব সৃষ্টি করে আদালতকে প্রভাবিত করার চেষ্টা। অবশ্যই গত সরকারে যারা বিচার বিভাগে ছিল, অনেকেই যারা দলবাজ হিসাবে, অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করেছে, অবশ্যই তাদের একটা বিচারিক প্রক্রিয়াতেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা অভিযোগ করি সেটা সমাধান করতে হবে। আমরা কেন ছাত্রদের ডেকে এনে মব তৈরি করে সেগুলো করব? তাহলে তো আগামীতে এটা তো থামবে না। আরেক দল ছাত্র সংগঠন নিয়ে করবে, এখনো তো করছে না, ভবিষ্যতে করবে, নির্বাচনের পরে করবে। আপনি ঠেকাতে পারবেন? কাজে এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এরকম একটা মানে অস্থিতিশীল পরিবেশ যেন না হয়। এগুলো যেগুলো ভুল হয়েছে, সেই ভুলগুলো অকপটে স্বীকার করতে হবে। হ্যাঁ, গণঅভ্যুত্থানের পর অনেক জায়গায় অনেক কিছু ভুল হয়েছে, সেগুলো অকপটে স্বীকার করে আমাদেরকে ইনস্টিটিউশনালাইজ, এগুলো প্রাতিষ্ঠানিকভাবে যেন নিরপেক্ষ দায় পালন করা যায়। গণতন্ত্র প্রাতিষ্ঠানিকের দিকে আগায়। কোনো ব্যক্তির সদিচ্ছা বা শুভেচ্ছা, যেন আগের প্রধানমন্ত্রী বলতেন আমি দিয়ে দিলাম, আমি দিয়েছি, এটা কোনো কথা হলো? আমি গণতন্ত্র দিয়ে দিলাম, আমি সংবাদপত্রের স্বাধীনতা দিলাম, আমি টেলিভিশন দিলাম, এটা কি তার বাবার পৈতৃক সম্পত্তি থেকে দিয়েছেন তিনি? উনাকে এতে ফ্যাসিলিটেট করতে, উনি দেওয়ার তো সরকার দেবে। উনি সরকারের নির্বাহী, অবশ্যই জনগণ বলবে, তার প্রশংসা করবে যে আমাদের উনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি এই ভালো কাজটা করেছেন তার আমলে, এটা জনগণ বলবে। কিন্তু উনি যদি আমি করেন এবং ভবিষ্যতে এরকম আমির খেলা চলে, তাহলে তো জনগণের জন্য সেই মানে আমরা একই একটা মানে স্বৈরতন্ত্র এবং ব্যক্তিবাদ, ব্যক্তি পূজা যেটা ফেস্টিভ্যালে পরিণত হয়, সেই ঝুঁকি থেকে গেল। কাজেই আমরা বলছি নির্বাচনের আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। যেন নির্বাচনের জন্য মত প্রকাশের স্বাধীনতা দরকার, নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে স্বাধীনভাবে কাজ করা দরকার, নির্বাচন কমিশন প্রকৃত অর্থেই স্বাধীন এবং নিজ বিবেচনায় কাজ করতে পারে, নির্বাহী বিভাগের অধীন না থাকে, এবং বিচার কার্য যেন একটা গতি পায়, অবশ্যই গতিশীল করতে হবে। এবং সে এমন ব্যবস্থা করতে হবে যেন নতুন সরকার গঠন করার পরে এমন কথার কথা, যদি যারা আজকে বিতাড়িত হয়েছে তারাও যদি সরকার গঠন করে, তাহলেও যেন বিচার কার্য বন্ধ না হয়, একই গতিতে চলতে পারে, এইরকম ব্যবস্থা করে দিতে হবে। তাহলেই আমরা বলতে পারি জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্বপ্ন আমরা
ধন্যবাদ। ধন্যবাদ। আমি জনাব ডক্টর মুশতাক, আমি জুলাই সনদ ইস্যুতে একটু জানতে চাই। সেটি হচ্ছে জুলাই সনদ নিয়ে যদিও আমরা একটু আগে কথা বলছিলাম, তো অনেকেই তো বলছেন বা এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহলে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ওনারা কথা বলছেন, প্রতিদিনই কোনো না কোনো ভাবে কেউ না কেউ কথা বলছেন। জুলাই সনদ ঘোষিত হলে সেটি কি কোনোভাবেই আমাদের প্রচলিত বর্তমানে যে সংবিধান রয়েছে সেই সংবিধানের পরিপন্থী হতে পারে বলে আপনি আশঙ্কা করেন? এমন অনেক কথাই তো অনেকেই বলেছেন বা মন্তব্য করেছেন। এটি কি আসলে সাংঘর্ষিক কোনো জায়গায় হতে পারে? দেখুন, জুলাই সনদের খসড়াটা আমরা পাইনি, দেখিনি, আমার মনে হয় না। কারণ রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে যেটা হবে তারা নিশ্চয়ই মানে সংবিধান নাকচ করে নতুন সংবিধানের কথা বলছেন না। এখন যারা ঐক্যমত কমিশনে আলোচনা হচ্ছে, যে সংবিধানটা আছে তাকে সংশোধন করার প্রস্তাবে আসছে। তো জুলাই সনদ তো এটা তো হবে না, এটা নিশ্চয়ই হবে না। কারণ কোনো একক ব্যক্তি বা কোনো একক মহলের ইচ্ছা তো সেটি হচ্ছে না। কাজে জুলাই সনদটা যেটা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটার বৈধতা কিন্তু এক জিনিস, সেটা তো আগামী পার্লামেন্টে অবশ্যই এই যে আপনার হাইকোর্টের সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে নতুন এই সরকারের শপথ গ্রহণ, উপদেষ্টা পরিষদ গঠন, এগুলো সবই আগামী সংসদ দ্বারা এটাকে অনুমোদন হতে হবে বা অনুমোদন করবেন, আর সেখানে বৈধতা হবে। কিন্তু জুলাই সনদ, কেউ কেউ বলার চেষ্টা করে জুলাই সনদ এই সরকারের বৈধতা না। পরবর্তীকালে সংসদের মাধ্যমে একটা নতুন সংশোধনীর মাধ্যমে যেটা হবে সেটাই, যেটা এখন মানুষ এই সরকার চলছে সেটার একটা সাংবিধানিকভাবে বৈধতা, যেভাবে আপনার এর আগে হয়েছে জাস্টিস শাহাবুদ্দিনের সরকার, সেই সরকারকে তো আমরা দুটো সংশোধনীর মাধ্যমে, একটা হচ্ছে যে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সেটাকে বৈধতা দেওয়া, একটা হচ্ছে জনাব শাহাবুদ্দিনকে বিচার বিভাগে ফেরত দেওয়া। এটা একটা খুব মানে ব্যতিক্রমী ঘটনা। উনি এই শর্তেই দায়িত্ব নিয়েছিলেন যে আমি বিচার বিভাগে ফেরত যাব, বিচারক হিসেবেই আমি অবসর গ্রহণ করতে চাই। তিনি করেছেন, তবে তিনি আবার রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছিলেন। তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা তাকে অনেক অনুরোধ করে শেষে তাকে রাষ্ট্রপতি পদে নিয়েছিলেন। তবে তার বিদায়টা সুখকর হয়নি, কারণ যিনি এনেছিলেন তার সাথে তার বনিবনা হয়নি। কারণ সরকারের কর্তৃত্ববাদী বিভিন্ন পদক্ষেপের সাথে তার দ্বিমত ছিল। হয়তো সঠিক বেঠিক আমি বিচার করতে যাচ্ছি না, বা সেটা আমি গবেষণাও করিনি। যাই হোক, তো জুলাই সনদটা হবে আমার মতে যে ফ্যাসিবাদকে পুনরুত্থান রোধে অঙ্গীকার, বৈষম্য কমানোর অঙ্গীকার, বৈষম্য বিলোপ করে একটা নতুন বাংলাদেশের যাত্রা, তার অঙ্গীকার থাকবে। এবং অবশ্যই জুলাই শহীদদের প্রতি সর্বোচ্চ সম্মান, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা, সেগুলোই থাকা উচিত। যেহেতু খসড়াটা আমাদের দল আমরা পাইনি, আমি এই বিষয়ে মন্তব্য করতে পারছি না। সংবিধানকে নাকচ করার আমি কোনো সম্ভাবনা দেখি না, কারণ ঐক্যমতের আলোচনায় যারা আছেন এরা এই ধরনের কথা কেউ বলেন। ধন্যবাদ। আচ্ছা, আমি নির্বাচন ইস্যুতে আবারও ফিরে আসি। সেটি হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী যে একটি 7 দফা দাবি বাস্তবায়নের জন্য তারা দাবি করেছিলেন, যে 7 দফা দাবি রয়েছে, সেই দাবি পূরণ না হলে নির্বাচনটি আসলে তাদের কাছে মনে হচ্ছে বা ওনাদের কাছে মনে হচ্ছে যে সুষ্ঠু হবে না, বা এই নির্বাচন ঘটানোর মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। এই বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ওনাদের যিনি দলের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট আহসান জুবায়ের, উনি এই ধরনের একটি কথা বলেছেন, যেটা আমরা দেখেছি গণমাধ্যমে। তো জামায়াতের এই মন্তব্য বা এই, যদি এমন হয়ে থাকে যে আপনি বললেন যে সকল সংস্কার শেষ করে, সকল বিচার শেষ করে, এটা তো আসলে যৌক্তিক কথা না। 7 দফা আমি জানলে হয়তো নির্দিষ্ট মন্তব্য করতে পারতাম। তবে যদি এটা হয় যে প্রয়োজনীয় সংস্কার নির্বাচনের জন্য, রাজনৈতিক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার জন্য, তাহলে নিশ্চয়ই সেটা যৌক্তিক হবে। কিন্তু সব সংস্কার শেষ করে সম্ভব না। বিচার সম্পর্কেও নিশ্চয়ই এমন হয় এরকম কথা নেই যে সব বিচার শেষ করে, কারণ বিচারিক প্রক্রিয়া যে সময় প্রয়োজন সেটা দিতে হবে। দীর্ঘস্থায়ী বিচার প্রয়োজন নেই, কিন্তু আইনে যে সময়টা আছে সেটা পার করি, সেটাকে ইয়ে করে, এবং আসামি পক্ষকে পরিপূর্ণভাবে তাদের ডিফেন্ড করা, তাদের আত্মপক্ষ সমর্থনের সকল সুযোগ সহ
এটা বিচারটা করতে হবে এবং জনগণের কাছে এটা স্বচ্ছ হতে হবে। কাজে সেজন্য তো সময় লাগবে, এটা চট হবে না। তবে বিচার কার্য শুরু হয়ে গেছে, এইরকম ধারণা পেতে চাই, আমরা প্রত্যক্ষ করতে চাই। কাজেই সান্তভ বিষয়ে বিস্তারিত বলতে পারছি না। ধন্যবাদ। ধন্যবাদ। আমি ভিন্ন একটি বিষয়ে আসি। আমরা দেখেছি সম্প্রতি পুলিশের যিনি সাবেক আইজিপি ছিলেন, গত আওয়ামী লীগ সরকার আমলে যিনি ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, তিনি রাজসাক্ষী হয়েছেন এই যে চলমান যে বিচার প্রক্রিয়াটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং অন্যান্য যারা অভিযুক্ত রয়েছেন। তো এই যে রাজসাক্ষী যে হলেন উনি, যে বিষয়টি এসেছে সামনে, এতে করে আপনার কাছে লাভ বা ক্ষতি কার কোন দিকে আপনার কাছে মনে হয়? সেটি আওয়ামী লীগের জন্য কতটা ক্ষতি হয়েছে বলে আপনি মনে করেন, এবং সেটি বিচারের যেহেতু একটি অংশ, যেমন তিনি স্বেচ্ছায় রাজসাক্ষী হয়েছেন, তো এতে করে কতটা বেগ পেতে হতে পারে আওয়ামী লীগকে? দেখুন, এটা আইনজীবীরা বলতে পারে। এই ধরনের মামলায় রাজসাক্ষী, হ্যাঁ, ফৌজদারি মামলায় রাজসাক্ষী হয়তো একটা ভূমিকা আছে। এটা অবশ্য ফৌজদারি মামলায় গণহত্যা, রাজনৈতিক ইমপ্লিকেশন আছে। আমি যেহেতু আইনবিদ নই, আমি বলতে পারবো না। আইনি প্রক্রিয়াতে এটার বিধান হয়তো আছে যে দোষ স্বীকার করা বা সে যে দোষ স্বীকার করে সেই অন্যায়ের প্রতিবেদনে সাহায্য করা। তো দেখা যাক, যেহেতু এই ধরনের মামলায় আমার অভিজ্ঞতা নেই, বা আমি আগে এই ধরনের মামলা ফৌজদারি মামলায় রাজসাক্ষী দেখেছি আমরা। এটা তো একটু ভিন্ন নেচারের, এটা প্রত্যক্ষ করে। তবে সবচেয়ে ভালো হয় যে আমাদের বিজ্ঞ যারা এই বিষয় বিশেষজ্ঞ, তাদের কথাবার্তা যদি আমরা শুনি, তাহলে নিশ্চয়ই এই বিষয়ে আমি নিজেও এই বিষয়ে আলোকিত হব। ধন্যবাদ। আমি আরেকটি ভিন্ন বিষয় আপনার দৃষ্টিগোচর করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে সম্প্রতি পুরান ঢাকার যে নৃশংস একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই বিষয়টি নিয়ে আপনার কি মন্তব্য একজন রাজনীতিবিদ হিসেবে? আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা বর্তমানে রয়েছে এবং এই যে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, সার্বিকভাবে আপনি বিষয়গুলোকে কিভাবে দেখছেন? অবশ্যই খুব তীব্র নিন্দা। আমাদের দল থেকে আমরা তীব্র নিন্দা করে বিবৃতি পাঠাচ্ছি। এগুলো তো আমাদের জনজীবনে যে সমস্যাগুলো আছে তার হিংসাত্মক মানে বহিঃপ্রকাশ হচ্ছে। এটা মানে কেউ দায়িত্ব নিচ্ছে না। এই জন্য একটা নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার হলে তাদের যারা দলীয় কর্মী সমর্থক, তাদেরকে আমরা এই বিষয়ে জবাবদিহির আওতায় আনতাম, যে তো ওই এলাকায় তোমাদের যে ইউনিট রয়েছে, ওই এলাকায় তোমাদের যারা কর্মী রয়েছে, তারা এই বিষয়ে কি করলো, এবং তোমাদের কর্মীদের দ্বারা এই এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা, যদি কারো কোনো অভিযোগ থাকে, অভিযোগ মানে সমাধান করার উদ্যোগ নেওয়া। তখন একটা রাজনৈতিক পর্যায়ে, রাজনৈতিক শুধু এটা তো প্রশাসনিক গাফিলতি তো অবশ্যই আছে। প্রশাসনের হাত তো ঢাকা শহরের প্রাণকেন্দ্রে একটা হাসপাতালের সামনে এভাবে পিটিয়ে মারবে এবং মরে যাওয়ার পরও তার উপরে প্রতিহিংসা চরিতার্থ করবে, এটা হতে পারে না। প্রশাসনিক বিষয়ে অবশ্যই এখানে গাফিলতি আছে, এবং যারা দায়িত্ব ছিল হাসপাতালে, যে আমরা তো ওই হাসপাতালে ডিউটির দায়িত্ব, রাস্তার সামনে কি হচ্ছে না, তাদের পুলিশই কথা বলতে পারে না। পুলিশ কখনোই কথা বলতে পারে, পুলিশকে অবশ্যই অ্যাকশন নিতে হবে। এগুলো কেন হচ্ছে না, সেটা সরকারের দুর্বলতা প্রকাশ। আর রাজনৈতিক সরকার দ্রুত প্রয়োজন, তাহলে রাজনৈতিক দলগুলো এই ধরনের ঘটনায় তারা বিব্রত হয়, সমাধানের চেষ্টা করে এবং পুনরাবৃত্তি রোধ করার জন্য একটা চেষ্টা করে। আর যারা সেটা করে না, যেমন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এগুলো হয়েছে, তাদেরকে জন্য খেসারত দিতে হয়েছে। তারা নিজেরাই খুনাখুনিতে লিপ্ত হয়েছে, তারা নিজেরা প্রতিপক্ষকে হত্যা করেছে, সাধারণ মানুষকে অত্যাচার করেছে, বা নিজেরা নিজেদের মধ্যেই বিবাদে লিপ্ত হয়েছে। কাজেই তাদেরকে দাম দিয়ে পরিশোধ করতে হয়েছে, তারা বিতাড়িত হয়েছে। কাজেই ভবিষ্যতে এখন যদি একটা রাজনৈতিক সরকার থাকে, তাদেরকে তাদের নিজস্ব মানে ক্ষমতা ধরে রাখার জন্য বা বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য অবশ্যই জনগণের জাতপাত নিরাপত্তা, তাদের পাশে দাঁড়ানো তাদের করতে হবে। এবং আমি এতে প্রশাসনের গাফিলতি ছোট করে দেখছি না, প্রশাসনকেও জবাব দিতে হবে। বিশেষ করে যারা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ, ওখানকার হাসপাতালের সামনে তো গোয়েন্দা বিভাগের লোক থাকার কথা, তারা কি করেছে? অন্তত যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক, এবং এই ঘটনার ভিতরে কি ঘটনা ঘটেছে সেটা খুঁজে বের করে যেভাবে সমাধান করা যায়। যারা দোষী আছে, এখানে কোনো অবৈধ ব্যবসা ছিল কিনা, বেআইনি ব্যবসা ছিল কিনা, সেটা দেখা, এবং সেই প্রবলেমটা রিজলভ করার জন্য স্থানীয় যারা মুরব্বী আছেন
এলাকার জনপ্রতিনিধি আছেন, তরুণ ছাত্র আছেন। যদি কোনো এইভাবে সমাধান করতে আমরা এগোই, ভবিষ্যৎ অন্যান্য জায়গাতে একটা উদাহরণ সৃষ্টি হবে। এরকম বিচার আচারের মাধ্যমে সমাধান হবে, পিটিয়ে হত্যা করে প্রতিশোধ পরায়ণতা দিয়ে হবে না। আর যদি বেআইনি ব্যবসা থাকে, কালো ব্যবসা থাকে, সেটাও সতর্ক হয়ে যাবে যে এই ধরনের কালো ব্যবসা করে ভাগাভাগি নিয়ে মারামারি করে মানে হত্যা করা এবং জনমনে আতঙ্ক ছড়ানো, সেটিও আমাদেরকে বন্ধ করা দরকার। আমি এটিরই ধারাবাহিকতায় ডক্টর মুশতাক হোসেন, আপনি আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে তো বেশ সময় অতিক্রান্ত হয়েছে, 1 বছরের বেশি সময় যাচ্ছে। তো সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই যে একটি অবনতি হয়েছে, সেটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আপনার কাছে কি মনে হয়? কোন কারণগুলোর জন্য বা কোন কারণে মনে হচ্ছে যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা অবনতি হয়েছে, যে এই পদক্ষেপগুলো নেওয়া হয়নি বলে এই ধরনের একটি পরিস্থিতিতে আমাদেরকে পড়তে হয়েছে বা দেশে মানুষ পড়েছে? আপনার কাছে মনে হয় কোন জায়গাগুলোতে সঠিক পদক্ষেপ নেওয়া দরকার ছিল? এটার একটা পটভূমি আছে। দেখুন, এর আগে তত্ত্বাবধায়ক সরকার যখন হয়েছে, আপনার সেনাবাহিনী, পুলিশ, মিডিয়ার প্রতি মানুষের একটা আস্থা ছিল। এবার কিন্তু পুলিশের বিরুদ্ধে বিদ্রোহ করেই গণঅভ্যুত্থান হয়েছে এবং র্যাব, তার মধ্যে সেনাবাহিনী আছে, বিজিবিও ছাত্রদের দমনে ব্যবহৃত হয়েছে এবং জাতিসংঘের গাড়ি ব্যবহার করে সামরিক বাহিনীও ব্যবহৃত হয়েছে। শেষ পর্যায়ে সামরিক বাহিনী নিজেরাই বিদ্রোহ করেছে। আগস্টে প্রথম দিকে তারা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মাধ্যমে তারা এটা প্রকাশ করেছে, নিজেরাও বৈঠক করে সেনাপ্রধানকে বলেছে। কিন্তু অ্যাজ এ হোল আপনার যে আয়না ঘরের যে গুম করা, এগুলোতে সেনাবাহিনীর কিন্তু অংশ আছে। কাজেই সেনাবাহিনী কিন্তু প্রথম থেকে এই বিষয়ে সচেতন হয়েছে বলেই আমার ধারণা। এবং সেনাবাহিনী যদি বল প্রয়োগ করতে চাইতো 5ই আগস্টের পরে, তারাও কিন্তু ব্যর্থ হতো। কিন্তু সামরিক বাহিনীর প্রতি এখন মানুষের একটা আস্থা ফিরে এসছে ধীরে ধীরে। তারা তাদের কার্যকলাপের মধ্যে প্রমাণ করেছে যে সামরিক বাহিনীর নেতৃত্ব যদি শেখ হাসিনাকে বিদায় করার বিষয়ে ভূমিকা না রাখতো, আন্দোলনটা আরো রক্তাক্ত হতো। হয়তো সেনাবাহিনীও জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যেত। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তারা চট করে জনগণের আস্থাভাজন হবে সেটা কিন্তু হয়নি এবার। কাজেই এই সুযোগটা কাজে লাগাবার চেষ্টা করেছে অপরাধীরা, রাজনৈতিক অপরাধীরা একদিকে, যারা মানে ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম করার জন্য নানাভাবে চেষ্টা করেছে, জঙ্গিবাদী চেষ্টা করেছে, তারা প্রতিপক্ষের উপরে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করে হামলা করার চেষ্টা করেছে, ভাঙচুর করেছে বিভিন্ন ভাস্কর্য, স্বাধীনতার বঙ্গবন্ধুর ভাস্কর্য, এবং একটা বড় সন্ত্রাস হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া সবার চোখের সামনে। সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। তাহলে সরকারের অভ্যন্তরে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়েছিল, তাদের মধ্যে সমস্যা আছে। তারা চেয়েছে এই ভাঙচুর, সরকার কেন পারলো না? সরকারকে আমি মনে করি এত বোকা না যে সারা বিশ্বের লোকেরা এই এটাকে, হ্যাঁ 5ই আগস্টে যদি হতো সেটা অন্য কথা, 5ই আগস্টে গণভবন লুট হয়েছে, সেটা ভিন্ন পরিস্থিতি। শ্রীলঙ্কাতেও আপনার এই প্রধানমন্ত্রীর বাসভবন এইগুলো লুট হয়েছে, মানুষ সেখানে সুইমিং পুলে গোসল করেছে, ইয়ে করেছে। কিন্তু এত 5ই আগস্টের বহু পরে আপনি ঘোষণা দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙবেন, শেখ হাসিনার প্রতি, শেখ হাসিনা করে থাকতেন না তো, উনি গণভবনে থাকতেন, বা ওনার যে বাসা, সেই ব্যক্তিগত বাসা কেন ভাঙা হবে? আর এটা হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি, তার পিতা, মেয়ের অপরাধে পিতার বাড়ি ভাঙা, এইটা এই যে কলঙ্কটা হলো, এই জবাব দিতে হবে এই সরকারকে এবং গণঅভ্যুত্থানে যারা ছিল আমাদেরকে জবাব দিতে হবে যে কেন এটা হলো। কাজে দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতির সবচেয়ে বড় ঘটনা 5ই আগস্টের পরে আমার মতে এই বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া। সরকার প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে তারা এটা চায়নি, এবং এই যে প্রশ্রয় তারা পেয়েছে বিভিন্ন বাহিনী, একদিকে জনগণের সঙ্গে তাদের দূরত্ব, জনগণ তাদেরকে ঘৃণা করে, সেই ঘৃণাটা পুরোপুরি কাটেনি। আবার জনগণই চাচ্ছে যে পুলিশ যেন তাদের জানমালের নিরাপত্তা দেয়, সংশোধিত পুলিশ, নতুন পুলিশ। তো এইটা এখন যদি ডক্টর ইউনূসের সরকার এটা তাদেরকে যে কোনো পন্থায় এইটা ফিরিয়ে আনতে পারে, নির্বাচন করতে পারবেন না তো। আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই কথাটা যারা নির্বাচন দেরিতে চায় তারা কিন্তু এই কথাটা বলে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তারা এখনো উপযুক্ত হয়ে ওঠেনি। নির্বাচনের সময় যদি মব গিয়ে প্রতিপক্ষের উপর হামলা করে, শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে, শক্তিশালী প্রার্থীর পক্ষ হয়ে
দুর্বল প্রার্থী বিরোধী নির্বাচন তো বানচাল হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা যুক্তি যে এখানে আভ্যন্তরীণভাবে কিভাবে করতে হবে সেটা আমার জানা নেই। এই যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত, একটা রাজনৈতিক মন্তব্য করার কারণে বিক্ষোভের মুখে তাকে সরে যেতে হয়েছে। মানে এরকম অভিজ্ঞতা হলে আমরা হয়তো আরো ভালো দেখতে জানি না উনিও পারতেন কিনা, তবে মনে হয়েছে যে ওনার অভিজ্ঞতা যেহেতু ছিল নির্বাচনের সময় তিনি ছিলেন 2008-এ, হ্যাঁ, নির্বাচন কমিশনের সদস্য ছিলেন। তো এবং উনি সেনাবাহিনীতে ছিলেন, কাজেই তবে এখন যিনি আছেন তার অনেক সমালোচনা আছে। তো আমি মনে করি যে ব্যক্তিগতভাবে পরিচ্ছন্ন, তার কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই। আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের সবাই ভেস্টেড ইন্টারেস্টের ঊর্ধ্বে আছেন। তবে যদি আপনি আপনার কর্মফল দেখাতে না পারেন, মানুষ কিন্তু আপনাদের ব্যর্থই বলে। ব্যক্তিগতভাবে আপনি যতই পরিচ্ছন্ন থাকেন না কেন বা কায়েমি স্বার্থের বাইরে থাকেন না কেন, আপনি ডেলিভার করতে না পারেন তাহলে তো হবে না। এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, আসলে নির্বাচনটা হুমকির সম্মুখীন হবে। আজকে যারা আমরা নির্বাচন চাচ্ছি, আমাদের দল তো সম্ভব হলে ডিসেম্বরে নির্বাচন চায়, কিন্তু এরকম মব সন্ত্রাস, যেটা আমাদের দল একটা বিবৃতি দিয়েছি যে এই পরিকল্পিত মব সন্ত্রাস করা হচ্ছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচনটাকে বানচাল করার জন্য, এই কথার জবাব তো দিতে হবে যারা এই দায়িত্বে আছেন। এবং রাজনৈতিক দলগুলোর এখানে তাদের দায়িত্ব আছে। এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, অঙ্গুলি হেলন ছাড়া রাজনৈতিক মব সন্ত্রাস হচ্ছে না। মিটফোর্ডের ঘটনা যেটা বলছেন, একজনের পিটিএ মারা, এটার ভিতরে হয়তো রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু যেগুলো এই যে আপনার জুতার মালা পরানো হলো নির্বাচন কমিশনারের গলায়, জোর করে একজনের বাড়িতে ঢুকে ইয়ে করা হলো, একজন শিক্ষককে আপনি জোর করে আপনার তার ভাইবা বোর্ড থেকে উঠিয়ে দিলেন। হ্যাঁ, উনি হয়তো গত সরকারের সমর্থন করেছেন, উনি শিক্ষক আছেন, উনি কি প্রমোশন পাবেন না? এমন কোনো আইন আছে? হ্যাঁ, উনি যদি ছাত্র হত্যা উস্কে দিয়ে থাকেন, ছাত্রদের বিরুদ্ধে একদল ছাত্রকে লেলিয়ে দিয়ে থাকেন, অবশ্যই তার শাস্তি হওয়া দরকার। এটা হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস সাসপেন্ড করা হয়েছে, তারা ক্লাস দিচ্ছেন। আমি জাহাঙ্গীরনগরে জানি, ঢাকা ইউনিভার্সিটি তো এরকম হয়নি, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তাদেরকে ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তারা ছুটি নিয়েছেন যারা বিগত সরকারের আমলে ছাত্রলীগকে ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা করেছেন। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের সম্পর্কে এরকম তো না। এটা হতে যদি হয় যে উনি সংখ্যালঘু সম্প্রদায়ের, কাজে যারা ধর্মীয় ফ্যাসিবাদের রাজনীতি করেন, তারা সেই হিন্দু হওয়ার কারণে তাকে এটা করলো, অবশ্যই অন্যায়। এবং ভাইস চ্যান্সেলরও সেটা মেনে নিতে চাননি, তাকে উল্টা বলেছে যে আপনি যোগ্যতায় ভাইস চ্যান্সেলর হন। কিরকম উদ্ধত্ত এবং স্পর্ধা যে আমাদের কারণে আপনি ভাইস চ্যান্সেলর হয়েছেন, এটাতে কোনো কথা হলো নাকি? এটা নেপথ্যে অনেক কিছুই থাকে। তারপরে একটা ভাইস চ্যান্সেলরকে এই কথা বলে একজন ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষককে হেনস্থা করা, এইগুলোর পিছনে রাজনৈতিক ইন্ধন আছে। কাজে রাজনৈতিক ইন্ধনটা যদি বন্ধ হয়, যারা নির্বাচন চাচ্ছেন এবং যারা আপনি নির্বাচন ডিলে কতদিন করবেন? নির্বাচন যদি বানচাল হয় তাহলে শাসন কি আসবে? একেবারে পূর্ণ আপনার ইয়ে আসবে, কি বলে, অগণতান্ত্রিক শাসন আসবে। এটা কারোর জন্যই ভালো হবে না। কাজে আপনাদেরকে সংযত করুন, র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে সংযত করুন এবং তাদেরকে বলেন যে এটা করলে আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনার আমলের চাইতেও আরো একটা বড় অন্ধকার যুগ নেমে আসবে যদি আমরা অতি দ্রুত নির্বাচন করে আমরা দেশটাকে একটা জায়গায় নিয়ে যেতে না পারি। হ্যাঁ, তখন বিরোধী দল থাকবো আমরা। সেই সরকার যদি কোনো অন্যায় করে, অবশ্যই তার বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম হবে এবং রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এবং নির্বাচনের মাধ্যমে যদি তার সরকার পরিবর্তন করে আছে, আবার গণ আন্দোলন হবে। কিন্তু সেটা একটা রাজনৈতিক ধারায় আসবে। আজকে এই সরকার আমাদের সবার আন্দোলনের কারণে সবার সম্মতি নিয়ে এসছে, তাদের ব্যর্থতা আমরা দেখতে চাই না। কাজে তারা অতি দ্রুত এগুলো সমাধান করবে এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবেন। যেখানে যার সহযোগিতা দরকার সেটা অবশ্যই নিতে হবে। এ বিষয়ে যদি পিছিয়ে থাকে তাহলে ধরে নেওয়া হবে তারা ইচ্ছাকৃতভাবে এই মব সন্ত্রাস, সংঘবদ্ধ সন্ত্রাস করতে দিচ্ছে। তাদের মধ্যে নেগেটিভ চিন্তা আছে, নেগেটিভ চিন্তা করে কিন্তু শেখ হাসিনা তার নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে, পার পেয়ে গেছে তিনটা নির্বাচন করে। ভেবেছে এইভাবেই যদি চলে যায় অসুবিধাটা কি? যখন তিনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়েছেন তখনই তার পতন ঘটেছে। কাজেই এইটাই বাংলাদেশের শেষ গণ অভ্যুত্থান, জুলাই আগস্ট 24 মনে করার কোনো কারণ নাই। শেখ হাসিনার সরকারের শেষ সরকার ছিল না,
উনি হয়তো মনে করেছেন তার জীবদ্দশায় সরকারের পরিবর্তন আর হবে না, সেটা কিন্তু তার জীবদ্দশাই হয়েছে। কাজে এখনো যদি আমরা কেউ মনে করি গণ অভ্যুত্থান হয়েছে 2024 আর গণ অভ্যুত্থান হবে না, যদি গণ অভ্যুত্থান কখন হয়? যখন শান্তিপূর্ণ উপায়ে সমাধানের সব রাস্তা বন্ধ হয়ে যায় এবং জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে, তখন জনগণের কোনো না কোনো অংশের বিক্ষোভ থেকে দাবানলের মতো গণ অভ্যুত্থান ছড়িয়ে পড়ে। এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় উদাহরণ। কাজে এই সবগুলো থেকে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে, তাদের নিজেদের সংশোধন করতে হবে, মব সামলাতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারকে বুঝতে হবে বিরাজনীতিকরণ প্রক্রিয়ায় সিভিল সোসাইটি দিয়ে রাজনৈতিক সমাধান করা সম্ভব না। অতি দ্রুত তাকে নির্বাচনের দিকে যেতে হবে এবং তাদেরকে তাদের যে সম্মান মর্যাদা সেগুলো অক্ষুণ্ণ রেখেই তারা যেন একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, সেটা করা তাদের এক প্রধান দায়িত্ব। এটাই ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে এই মব সন্ত্রাসের সাথে জড়িত কারা, এক কথায় যদি বলেন আপনার কাছে কি মনে হয়? এই যে যেগুলো আপনার রাজনৈতিক প্রকৃতির মব সন্ত্রাস হচ্ছে, অবশ্যই কোনো না কোনো রাজনৈতিক দল গোষ্ঠী তারা এর সঙ্গে জড়িত, এটা কোনো সন্দেহ নাই। একজন পুস্তক প্রকাশক তিনি মুক্তিযুদ্ধের বই প্রকাশ করেছেন, হয়তো তিনি বঙ্গবন্ধুর নামে বই প্রকাশ করতে পারেন বা হাসিনার নামে করতে পারেন, তা বলে তাকে আপনি বাড়ি ঘর ঘেরাও করে তাকে পুলিশে করবেন, এটার পিছনে অবশ্যই রাজনৈতিক অসৎ উদ্দেশ্য রয়েছে। আমার কাছে প্রমাণ নেই, কিন্তু আমার অনুমান এটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া এই ধরনের নেচারের মব সন্ত্রাস হতে পারে না। ধন্যবাদ। আমি একদম শেষে একটি প্রশ্ন রাখতে চাচ্ছিলাম জনাব মোশতাক হোসেন, সেটি হচ্ছে যে দলীয় প্রতীক বরাদ্দ নিয়ে একটি দাবি জানিয়েছে এনসিবির পক্ষ থেকে। ওনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে শাপলা যদি দলীয় প্রতীক না হতে পারে নির্বাচনের জন্য, তাহলে ধানের শিশু হতে পারবে না, কেননা ধানের শিশু একটি জাতীয় প্রতীকের একটি কিন্তু অংশ, পাটের সাথে ধানের শীষ এবং পাট পাতা এখানে রয়েছে, এরকম একটি বিষয় নিয়ে কথা বলেছেন এনসিবির পক্ষ থেকে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, যে এই যে দলীয় প্রতীক নিয়ে যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, বিষয়টি কি যৌক্তিক আপনার কাছে মনে হয় নাকি অযৌক্তিক? না, যদি শাপলা না হতে পারে তাহলে ধানের শীষ কেন হবে? নির্বাচন কমিশন যদি শাপলা না হতে পারে তাহলে ধানের শীষ কেন হবে? ধানের শীষ নিয়ে আমার মনে হয় যে কথাটা যৌক্তিক না। তবে জামায়াত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লাটা বরাদ্দ করার আমি সঠিক মনে করি না, কারণ এটা ন্যায় বিচারের প্রতীক। সুপ্রিম কোর্টে, হাইকোর্টে এই লোগোটা ব্যবহার করা হয়। এই তারা কি বিবেচনা করলে নির্বাচন কমিশন বা বিচার বিভাগই বলেছে দেওয়া উচিত, এটা তো আমি এতে বিচার বিভাগের মানে এটার পুনর্বিবেচনা করা উচিত। যেই যুক্তিতে দাঁড়িপাল্লা করা হয়েছে সেটা হচ্ছে যেহেতু আদালতের প্রতীক দাঁড়িপাল্লা, সেটি কোনো রাজনৈতিক দলে ব্যবহার করা উচিত নয়, সেটা কিন্তু তারা দিয়েছেন। কাজে শাপলা প্রতীকটা আমাদের বিভিন্ন আমাদের অত টাকায় দেখি জাতীয় ফুল, জাতীয় প্রতীক যেগুলো বহুল ব্যবহৃত সেগুলো দেওয়া উচিত না, কাউকে না। তবে ধানের শীষ তো আমাদের ব্যবহৃত হয়ে আসছে। ধানের শীষ বিএনপি না, বিএনপির আগে তো আপনার মৌলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টি স্বাধীনতার আগে থেকেই আপনার এই ধানের শীষ ব্যবহার করে আসছে। কাজেই এটা একটা মানে কথার কথা বা যুক্তির পাল্টা যুক্তি, এটা সমর্থনযোগ্য না। তবে হ্যাঁ, এনসিপি হয়তো তারা যদি মনে করে থাকেন যে তারা যেটাই চাবেন সেটাই হয়ে যাওয়ার কথা, তারা প্রচারও করেছেন, শাপলা শাপলা বলে স্লোগান দিয়েছেন, তারা এখন পাচ্ছেন না, সেটার জন্য তারা আইনগত লড়াই করতে পারেন। এবং নাগরিক ঐক্য যারা মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে, তারাও কিন্তু অনেক আগেই শাপলা দাবি করেছিলেন, তখন নির্বাচন কমিশন যুক্তি দিয়েছে এটা একটা জাতীয় প্রতীক, আপনাদের দেওয়া হবে না। সেই নির্বাচন কমিশন কিভাবে এটা অন্য একটা দলকে দেয়? কাজেই তাদেরকে এটা নাকচ করা ছাড়া কোনো উপায় ছিল না। তবে এনসিপি যারা বলছে যে পাল্টা আঘাত ধানের শিশুর উপরে, এইটা আমি ঠিক আবেগের কথা, এই আবেগটা যৌক্তিক না। অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর মোশতাক হোসেন, আমাদের সাথে এতক্ষণ থেকে আপনার অত্যন্ত মূল্যবান মতামত এবং বিশ্লেষণ সমসাময়িক প্রেক্ষাপটে তুলে ধরবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন অতিথি, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। শুভরাত্রি।